নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাঠি দিয়ে সরকারকে ফেলে দিবে, থাকতে পারবে না। এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুকুটবিহীন সম্রাট। ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি, লিডারশিপ বকে যাচ্ছেন, লিডারশিপ বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য কখনো ট্রল হচ্ছে এবং তাকে নিয়ে, তার পোশাক নিয়ে, আশাক নিয়ে, ঘড়ি নিয়ে, চাল নিয়ে, চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে, তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে, হাসি নিয়ে, সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্কারা করছে। এই যে মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস, আমার কথা না ফেল না পাস। এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। চাপ অনুভব করছে সরকার, কথাটি বলেছেন ওবায়দুল কাদের। আসলে কিসের চাপ অনুভব করছে সরকার? ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন এই কথাটি বললেন? প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তার সাথে সাথে মন্ত্রিত্ব হারাতে পারেন ওবায়দুল কাদের, দলীয় পদেও ঝুঁকির মধ্যে রয়েছে। অর্থাৎ ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্য করে কথাটি বলেছেন গোলাম মোল্লা রনি। আসলে কি তাই? মন্ত্রিত্ব কি আসলে হারিয়ে ফেলবেন ওবায়দুল কাদের? প্রিয় দর্শক, তার বিস্তারিত আলোচনা শুনলেই হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন। এবং কি জনগণই প্রধানমন্ত্রীকে লাথি মেরে চেয়ার থেকে নামিয়ে দেবে, এমন একটি কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে মির্জা আব্বাস। এবং সর্বশেষ আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে গভীর একটি আলোচনা করেছেন মোস্তাক ফয়েজি। তো মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম চলুন ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে যে মন্ত্রিত্ব হারাতে পারেন বা দলীয় পদও ঝুঁকির মধ্যে রয়েছে, তো চলুন সেই ভিডিওটি অর্থাৎ গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্যটি আগে শুনে আসি। বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুকুটবিহীন সম্রাট। ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি, লিডারশিপ বকে যাচ্ছেন, লিডারশিপ বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য কখনো ট্রল হচ্ছে এবং তাকে নিয়ে, তার পোশাক নিয়ে, আশাক নিয়ে, ঘড়ি নিয়ে, চাল নিয়ে, চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে, তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে, হাসি নিয়ে, সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্কারা করছে। মানুষ যখন খুব উঁচু পদে থাকে, প্রায় সব পদেরই একটা গুরুত্ব থাকে, ওজন থাকে, আকার থেকে আকৃতি থাকে। তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সেই রাষ্ট্র ক্ষমতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পদ সাধারণ সম্পাদক এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়, এই দুটো জিনিস তিনি একত্রে সামলিয়ে আছেন। এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন রয়েছে। এখন ধরুন, যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে। যোগাযোগ সচিব রয়েছেন, তিনি একজন পূর্ণমাত্রার সচিব। মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারপ্রাপ্ত, তিনি একজন সচিব। তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত, তো সেটাও একজন অতিরিক্ত সচিব, একজন সচিব পদমর্যাদার লোকজন আছেন। তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ, সেখানে একজন সচিব পদমর্যাদার থাকেন, আবার কখনো কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন। এর বাইরে সেতু বিভাগ রয়েছে, সেতু বিভাগে একজন সচিব থাকেন। আর রোডস অ্যান্ড হাইওয়ে বলতে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানেও একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার লোক এখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত রয়েছেন। এবং সড়ক এবং সেতু বিভাগ নিয়ে যে তার সঙ্গে আবার যুক্ত হয়েছে এখন মেট্রো রেল। যোগাযোগ মন্ত্রণালয়ের যে পরিধি এবং বাজেট, এবং এখানে যত টাকা ক্ষয় হয়, যত টাকা আয় হয়, যত টাকা ব্যয় হয় এবং যত টাকা লুটপাট হয়, এর সঙ্গে যদি আপনি অন্য কোনো মন্ত্রণালয়ের তুলনা করেন, তাহলে সেগুলোকে নিয়ে আপনার কাছে মনে হবে নস্যি। যোগাযোগ মন্ত্রণালয়ের এমন বিভাগ রয়েছে, আমরা এখন পুলিশের বেনজিরের যে দুর্নীতি নিয়ে অনেকে হাপিত পেশ করছি, অনেকে খুব আশ্চর্য হচ্ছে যে একজন আইজি এই কাজ করেন কি করে, কিংবা পুলিশের যে একজন ওসি প্রদীপ, তার 500 কোটি টাকার বা 1000 কোটি টাকার সম্পত্তি হলো কি করে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের এমন অনেক বিভাগ, অন্য বিভাগ রয়েছে যেখানে শত শত বেনজির, শত শত প্রদীপ, আলোর
অন্তরালে, মানে প্রদীপের অন্তরালে সেখানে লুকায়িত রয়েছে। এবং পুলিশ বাহিনীতে কোনো একটি সমস্যা হলে হইচই করে ওঠে সারা বাংলাদেশ, এবং সেগুলো প্রতিবিধান করা সম্ভব, একটা কর্তৃপক্ষ আছে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের কোনো বিভাগে যদি আপনি বিপদে পড়েন, বিপত্তিতে পড়েন, আপনাকে আত্মহত্যা করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, অথবা চেপে যেতে হবে। আপনার বিল আটকে আছে 10 বছর ধরে, রোডস অ্যান্ড হাইওয়েতে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কোনো টেন্ডার পাচ্ছেন না, কিচ্ছু করতে পারবেন না। বিআরটিতে আপনার গাড়ি নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আপনি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাবেন না। সেতু বিভাগে আপনি কাজ পাচ্ছেন না, বিল পাচ্ছেন না, বা যা কিছু হচ্ছে, আপনি একটা সেতু তৈরি করে ফেলেছেন, দুই পাশে কোনো রাস্তা নেই, কুচপরোয়া নেই, কোনো সমস্যা নেই, আপনি সেতুর বিল সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন। তো এইরকম যে সকল দুর্নীতির সাগর চুরির মতো ঘটনা যোগাযোগ মন্ত্রণালয়ে ঘটে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং এই ঘটনাগুলো আমি জানি এই কারণে যে আমি এই মন্ত্রণালয়টির যে সংসদীয় কমিটি সেখানে ছিলাম। এবং এখানে একজন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আবুল হোসেন সাহেবের মতো একজন মানুষ ছিলেন, যিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন। তার রক্তের মধ্যে সততা ছিল, রক্তের মধ্যে যোগ্যতা ছিল, এবং মানুষের সম্মান করার তার যথেষ্ট চেষ্টা ছিল, তিনি সম্মান করতেন। ফলে এই যোগাযোগ মন্ত্রণালয়ের যত কিছু উন্নয়ন এই সরকারের আমলে সব কিন্তু আবুল হোসেন সাহেবের জমানাতে করা। এবং এখন যিনি রয়েছেন জনাব ওবায়দুল কাদের, তাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ট্রল করছে। কেউ কোনো পাখির কথা বলছে, কেউ ভারতীয় কোনো সিনেমার যে নায়ক, বাংলা সিনেমার সে নায়ক, সেই কথা বলে তাকে ঠাট্টা মস্কারা করছে। তার ঘড়ি কয়টি আছে, সে কি 20টি রোলেক্স না 200 রোলেক্স, এই সমস্ত জিনিস নিয়ে মানুষ প্রশ্ন চলছে। আপনারা জানেন যে একটা রোলেক্স ঘড়ির দাম 20 লাখ টাকা কম করে হলো, এবং 20 লাখ টাকা থেকে শুরু করে 200 কোটি টাকা দামের রোলেক্স ঘড়িও আছে। এবং কোনো একটি দেশের প্রেসিডেন্ট তাকে একটা রোলেক্স ঘড়িকে উপহার দিয়েছে বা তিনি কিনেছেন। এই কারণে সেই দেশের পুলিশ সেই প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে তার দরজা ভেঙে তারপরে শেষে তার সমস্ত নথিপত্র উদ্ধার করে এরপরে সেই ঘড়ি সেখান থেকে নিয়ে আসছে। তো সেখানে একটা দেশের প্রেসিডেন্টের যদি এই অবস্থা, আইনের শাসনের কি অবস্থা সেখানে, আর এখানে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ, যেখানে রিজার্ভ চুরি হয়, যেখানে রিজার্ভে কোনো টাকা নেই, যেখানে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে এখন চলতে হচ্ছে, কাতারের কাছে তেল বাকিতে কেনার জন্য ধর্ণা ধরতে হচ্ছে, সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা বা বাণিজ্যিক উপদেষ্টা, তিনি সৌদি আরবের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করে বাকিতে তেল কেনার জন্য নিবেদন করছেন, আর সৌদি আরব বলছে যে আমরা বিবেচনা করবো, সেগুলো খবর হচ্ছে। এবং সেই দেশের একজন মন্ত্রী, তিনি সাকুল্যে হয়তো লাখ 2 টাকা বেতন পান। তো এই 2 লাখ টাকা বেতন পেয়ে তার সমস্ত ডাটফাট করে তিনি যদি ডজনের পর ডজন রোলেক্স ঘড়ি তিনি কেনেন, পান, উপহার দেন, তিনি যদি সবচেয়ে পৃথিবীর দামি যে জামা কাপড় যে ব্র্যান্ডগুলো রয়েছে, ক্যানেলি, তারপরে বিরুনি, তারপরে জিল্লি, এই সকল ব্র্যান্ডের যে সকল জামা কাপড় রয়েছে সেগুলো যেভাবে আসে মানে বাংলাদেশে, এবং এগুলো যারা ওবায়দুল কাদেরের যে ড্রেস, তা দেখে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর যে ফ্যাশন, আধুনিক কোন পোশাক কীভাবে কোন শোরুমে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে কেউ কখনো প্রশ্ন করে বা তাকে বিব্রত করবে বা তাকে চ্যালেঞ্জের মুখে আনবে, এরকম সাধ্য, এরকম স্বাদ বা এরকম অবস্থা নেই। তো সরকার যখন তেলে ঝুলে চলে তখন কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যায় রয়েছে, ফলে জনাব ওবায়দুল কাদেরের এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভিতরে বাইরে নিদারুণ সব নেতিবাচক আলোচনা হচ্ছে, যে তার যোগ্যতা নিয়ে, এবং তিনি যে কথাগুলো বলছেন, কাজগুলো করছেন, সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে, মন্ত্রণালয়ের উপর তার কতটুকু ক্ষমতা রয়েছে, কোন বিভাগ তার কথা মতো চলছে, এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিকভাবে কোনো কিছু করে ফেলেছেন, দৃষ্টান্তমূলকভাবে তিনি কোনো অনুসৃত কোনো নীতিমালা, কোনো কাজ, কোনো প্রকল্প শেখ হাসিনাকে এগিয়ে দিয়েছে, এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই। তিনি সংবাদ সম্মেলন করছেন, দলীয় ফোরামে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না। প্রিয় দর্শক শ্রোতা, গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে মির্জা আব্বাসের একটি বক্তব্য, যে প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণই লাথি দিয়ে নামিয়ে দেবে, এমন একটি বক্তব্য দিয়েছে বা কঠিন হুঙ্কার দিয়েছে। চলুন দ্বিতীয় নম্বরে সেই ভিডিওটি দেখে আসি। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দিবে, ক্ষমতায় থাকতে পারবে না। এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কিনা, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য।
ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন, তিনি একদিন এই দেশে ফেরত আসবেন। জনরোষের মুখে এই সরকারি যখন পতন হবে তিনি এই দেশে একদিন ফেরত আসবেন, নেতৃত্ব দেবেন এই দেশকে। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নাই। গণতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন, কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। কুকুরে কুকুরে কামড়া কামড়ে করতেছে, আমাদের দেখার বিষয়। কামড়া কামড়ে কুকুরে কুকুরে হচ্ছে আমার কি কি আমি তো নির্বাচনে নাই। তাদের সাহেব আপনি যখন 1-11 জেলে ছিলেন আপনি কি চোর হয়ে শিখেছিলেন না গেছিলেন? আমি জানতে চাই। 11-এর সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন, উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই। আপনারা একটা করে মামলা দেবেন, গ্রেপ্তার করবেন, জেলে পাঠাবেন, আর বলবেন এটা হলো মামলার আসামি। আর কোন মামলার আসামি? রাজনৈতিক মামলার আসামি। একজন দুজন তিনজন করে প্রতিদিন কোর্টে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, স্বেচ্ছায় জেলে যাচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করে আজকে এখানে একটা প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করেছি, আমাদের সেটা করেছে। এটা অদ্ভুত ব্যতিক্রম ধর্মী একটি সমাবেশ। প্রিয় ভাইরা, বিচিত্র বাংলাদেশ। সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়া দেখেছে আমার কোন এক ভাই 100 টাকা চুরির জন্য চোরের হাত বেঁধে রাখেন, আর 1000 টাকা চুরি যারা করে তাদেরকে সেলিউট দেন। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশে কি করুণ অবস্থা, এটা আওয়ামী লীগ ছাড়া বিশ্বের সকলে জানে এই বাংলাদেশ কি দুরবস্থার মধ্যে আছে। আর তার চেয়ে বেশি জানে বিএনপি নেতা কর্মীরা তারা কি অবস্থার মধ্যে আছে। আমি তো একের আগে থাকি শাহজাহানপুরে, আমার কাছে প্রতিদিন কম বেশি 50 থেকে 100 অভিভাবক, স্ত্রী, সন্তান, সন্ততি আমার কাছে আছে। কে বলে আমার বাবা জেলে, কে বলে আমার সন্তান জেলে, কে বলে আমার স্বামী জেলে, কে বলে আমার ভাই জেলে। কতজনের জন্য কথা বলবো, কতজনের জন্য সান্ত্বনা দেবো? যদি আমি বন্ধুদের লিস্ট একটা করতে বলি নাই, আমি আমার মনে থাকবে না। আমাদের অনেক নেতা এখন স্বেচ্ছায় কারাবরণ করেছে, আমাদের মতো বহু নেতা কিছুদিন কারাগার থেকে মুক্তি পেয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশ স্বাধীন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার দল বিএনপি। সেই বিএনপির নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা আজকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। এখন আল্লাহ জানে কদিন পর কি হয়, তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কতবার বলেছি দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তি দিয়ে অথবা চিকিৎসার জন্য বিদেশে পাঠান। ওনার অবস্থা বেশি ভালো না। ওনারা বলছেন আইন নাই। কেন আইন থাকবে না? কেন আইন কি মানুষের জন্য নাকি মানুষের আইনের জন্য? মানুষ রাশেদ খান মেননকে বিদেশে পাঠানো হয় নাই, আসিম আব্দুর রহমানকে বিদেশে পাঠানো হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। আসিম আব্দুর রহমানকে বন্দী অবস্থায় বিদেশে পাঠিয়েছিলেন, আর রাশেদ খান মেননকে পাঠিয়েছিলেন আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে। আর আজকে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে কি বলা হচ্ছে? ওই দিন কাদের সাহেব বলেছেন কোন রাজনৈতিক বন্দী জেলে নাই। কি সুন্দর কথা বললেন কাদের সাহেব, আমার খুব হাসি পায়। প্রিয় দর্শক শ্রোতা, মির্জা আব্বাসের বক্তব্যটি আপনারা শুনলেন। 3 নম্বর যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরেই মোস্তাক ফয়েজ এই বক্তব্যটি দিয়েছেন এবং কথাগুলো ভালো লাগছে। তো চলুন প্রিয় দর্শক 3 নম্বরে তার ভিডিওটি দেখে আসি। এই যে মামুনুল হক সব পরীক্ষা দিয়ে বাড়িল, ফেল না পাস, আমার কথা না ফেল না পাস। এই যে গতকালকে ওনার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে। রেজাল্ট হবে কোথায়? এই যে পরীক্ষার হলে কালকে বাড়ি। সুতরাং প্রমাণ হয়ে গেল কে আছে কে নাই এই তালাশ করার কোনো সুযোগ নাই। গোটা পৃথিবী যদি একদিকে চলে যায়, যদি অটল এক পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দেবে আমার আব্বা ওই হাজার হাজার বছর আগে যেমন করে সবাইকে চ্যালেঞ্জ করে তিনি নমরুদকে সেজদা না দিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, আমরাও ঘোষণা দিয়ে দেব মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। তাহলে এই 1 নম্বর আব্বা থেকে আমরা শিখলাম কোন দলে কম আছে বেশি আছে এটা সাউন্ডের সমান, ঠিক নেই? প্রয়োজন আমি একা পুরো ফাঁকা সঙ্গে আমি একা দাঁড়িয়ে থাকবো। হক হক হক, একজন থাকলেও হক, 1 কোটি থাকলেও হক, কেউ না থাকলেও হক, ঠিক কিনা? আমরা তারা কয় এবারে যদি বেহক হইতো এত হাজার হাজার মানুষ দেখছো নি এবারে পিছিয়ে পিছিয়ে ঘুরে, এত পিছিয়ে পিছিয়ে বেড়ায়। তা আমি কই যে এবারে হক হয়েছে দেখে হাজার হাজার ঘুরে, এরতে অনেক বেশি ঘুরে মমতাজের পিছিয়ে, তাহলে মমতাজ হক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে চাপ অনুভব করছে সরকার। আসলে কিসের চাপ অনুভব করছে সেটি হয়তো এই নিউজটি শুনলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, যারা এমন চাপের সাথে জড়িত তারা নিজেরাই এখন চাপে আছে। সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতির স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলালি। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পরদিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়, তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার। বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়। এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।